বাচ্চাওয়ালা চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করা হয়েছে বাড়ির মেজো মেয়ে সিরাতের। চাচাতো ভাই যে গুনে গুনে তার চেয়ে 14 বছরের বড়। তার চাচাতো ভাই রওনক সিকদার, বয়স 33 বছর। 9 বছরের একটা ছেলে আছে নাওয়াদ নাবিল। ডিভোর্সি রওনক পেশায় একজন ডাক্তার। ছেলেকে নিয়ে সে ঢাকাতেই থাকে। সকালে বাবা চাচাদের জরুরি তলবে ছেলেকে নিয়ে সন্ধ্যায় হাজির হয় রওনক সিকদার। বসার ঘরে বসে জরুরি বৈঠক শেষ হয় বিয়ের সিদ্ধান্তের মাধ্যমে। ইতিমধ্যে সিরাতকেও জানানো হয়েছে সে কথা। সিরাত নিজের রুমে বসে পায়চারি করছে সবার খাওয়া শেষে যে যার রুমে চলে যায়। সিরাতও কল লাগায় রওনকের ফোনে। রিং হতেই রিসিভ হয় সেই কল। যেন ওপাশের ব্যক্তিটি জানতো কল আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি সিরাত। বুঝেছি, বলো। একটু কথা ছিল ভাইয়া, সামনাসামনি বলতে পারলে ভালো হতো। ওকে, নাবিলকে ঘুম পাড়িয়ে কল দিব, ছাদে চলে এসো। আচ্ছা, রাখছি। বাবার কোলে মাথা রেখে পরম শান্তিতে শুয়ে আছে নাবিল। সে বছরে 2 বার আসে দাদাবাড়ি, তাও শুধু 2 ঈদে। এবার সে কেন এসেছে জানে না, কারণ এখন তো ঈদের সময় নয়। ছোট মনে তার অনেক প্রশ্ন। এ বাড়িতে আসলে সে খুব খুশি হয়। এখানে দাদা দাদিরা আছে, ফুপি চাচুরা আছে, আরও আছে তার খেলার গুটি কয়েক সঙ্গী। সে বারবার বাবার মুখের দিকে তাকায়, আবার চোখ নামিয়ে ফেলে। ছেলের এহেন কৌতূহল মিশ্রিত চেহারা রওনকের নজরে এলে সে বলে, কিছু বলবে শোনা? ওপর নিচে মাথা ঝাঁকিয়ে জানায় নাবিল, আর বলে, আচ্ছা বাবা, এখন তো ঈদের সময় না, তাহলে আমরা এখানে দাদায়ের বাড়িতে কেন এসেছি? স্কুলও তো ছুটি দেয়নি। কেন, তুমি খুশি হওনি এসে? হ্যাঁ, ভীষণ খুশি, কিন্তু তুমি তো বলো স্কুল বন্ধ না দিলে কোথাও যাওয়া যাবে না, পড়ায় ঘাটতি হবে। আমার স্কুল, তোমার হসপিটালও তো ছুটি হয়নি, তাহলে কেন এসেছি? ছেলের এমন বিজ্ঞের ন্যায় কথা শুনে শোয়া থেকে টুপ করে বুকে জড়িয়ে বলল, বাবা, আমরা একটু কাজে এসেছি। 2-1 দিনের মধ্যে আমরা আবার ঢাকাতে ব্যাক করব। কী কাজ বাবা? এটা বড়দের কাজ শোনা, তুমি তো ছোট, তাই তোমার শুনতে হয় না। তবে মনে রাখবে, বাবা যাই করবে নাবিল সোনার ভালোর জন্য করবে। নাবিল সোনা কষ্ট পাবে এমন কিছুই বাবা করবে না। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, আর কথা না। ভদ্র বাচ্চার মতো বাবার কথা মেনে নিয়ে গলা জড়িয়ে বুকে মুখ গুজে শুয়ে থাকে। একটা সময় ঘুমিয়েও যায়। রওনক যখন বুঝতে পারে তার ছেলে ঘুমিয়েছে, তখন আস্তে করে শুইয়ে দিয়ে নেমে আসে বিছানা থেকে। কল দেয় একটা নাম্বারে। রিসিভ হতেই বলে, 5 মিনিটে ছাদে এসো। কল কেটে ওয়াশরুমে ঢোকে ফ্রেশ হতে। এদিকে রওনকের কল পেয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমে চুলটা কোনো রকম ঠিক করে ছাদে দৌড় দেয় সিরাত। সিঁড়ির দরজা থেকে সোজা তাকালেই দেখতে পায় বলিষ্ঠ এক পুরুষের পৃষ্ঠদেশ। সিঁড়ির চৌখাট পার হতে গিয়ে চৌখাটের সাথে বাড়ি খেয়ে পায়ের বুড়ো আঙুলের নখ ভেঙে ফেলে। সাথে সাথে আর্তনাদ করে ওঠে, শব্দ আটকাতে মুখ চেপে ধরে। চাপা আওয়াজ পেয়ে রওনক পেছন ঘুরে তাকায়, দেখে দরজার কাছে পায়ের বুড়ো আঙুল আর মুখ চেপে বসে আছে সিরাত। ছুটে এগিয়ে আসে সে, তার সামনে বসে পড়ে, জিজ্ঞাসা করে, কি হয়েছে? চিৎকার করে উঠলে কেন? পায়ে কি হয়েছে দেখি, হাত সরাও। সিরাত হাত সরাতেই দেখে বুড়ো আঙুল থেকে রক্ত ধারা নামছে। হাত বাড়িয়ে আঙুলটাকে ছুঁতে আবার আর্তনাদ করে ওঠে সিরাত। রওনক তার মুখের দিকে তাকায়। ব্যথা আর কান্নায় ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে। এক্ষুনি চিকিৎসার দরকার। রাত তখন 12টা। ওপারে বাড়িতে কেউ জেগে আছে কিনা সন্দেহ। থাকলেও এত রাতে বিরক্ত করতে মন সায় দিচ্ছে না তার।
এই অবস্থায় সিঁড়ি ভেঙে রুম পর্যন্ত যাওয়াটা সম্ভব না, তাই সিরাতের উদ্দেশ্যে প্রশ্ন করে, উঠে দোলনা পর্যন্ত যেতে পারবে? মাথা নেড়ে সায় জানায় সিরাত। কোনো মতে দেওয়াল ধরে দাঁড়িয়ে পা বাড়াতেই ব্যথায় কলিজায় মোচড় দিয়ে ওঠে। ব্যথার পরিমাণ বুঝতে পারে রওনক। সে 1 মিনিট চিন্তা ভাবনা করে পাজা কোলে তুলে নেয় সিরাতকে। সিরাত কিছু বলতে নেবে তার পূর্বে রওনকের কড়া দৃষ্টি পড়ে তার ওপর। মুখের কথা গিলে নেয় সে। দোলনা পর্যন্ত এনে আস্তে করে বসিয়ে দেয় সেখানে, আর বলে, বসো, আমি ফার্স্ট এড কিট নিয়ে আসি। বসিয়ে রেখে সে ছোটে ঘরের দিকে। এদিকে সিরাতের ভয় ক্রমশ বেড়ে চলেছে। মুখে হ্যাঁ বলে দিলেও কাজে তা অসম্ভব তার দ্বারা। কিন্তু স্বল্প পরিচিত গোমড়ামুখ এই ভাইয়ের সামনে তা প্রকাশ করতে চাইল না সে। তাই ভয়কে বুকে নিয়ে জড়সড় হয়ে বসে রইল 19 বছরের সিরাত। কিছু সময় বাদে ছাদের দরজায় পুরুষালী অবয়ব দেখে স্বস্তি নিঃশ্বাস নেয়। কিটটা এনে পা ভাঁজ করে বসে দোলনার সামনে। পাটাকে যত্ন সহকারে হাতে তুলে নিয়ে আঙুলটা পরিষ্কার করে তুলা ও স্যাভলনের সাহায্যে। এদিকে ব্যথায় ছটফট করতে থাকে সিরাত। চোখ থেকে অঝরে পানি পড়ছে। তা দেখেও নির্দয় ডাক্তারের মনে মায়ার উদ্রেক হয় না। ভাইয়া ছাড়ুন, আর লাগবে না, আমি ঔষধ লাগাবো না, ছেড়ে দিন, হয়ে গেছে তো, আর একটু ধৈর্য ধরো। ছেড়ে দেন না, লাগবে না আমার ঔষধ, ব্যান্ডেজ ছাড়েন। পা নিয়ে টানাটানি করতেই রওনক তাকে দেয় এক ধমক। চুপ! একবার পা টান দিয়ে বাকি অর্ধেক নখ তুলে দেব। তুমি তো দেখি নাবিলের চেয়েও অবুঝ। ও তাও বোঝে যে অসুস্থ হলে ঔষধ দিতে হয়, সে যতই ব্যথা হোক, আর তুমি সেই থেকে টানাটানি করে যাচ্ছ। একবার টান দিলে এক চড় দেব। ধমক খেয়ে চুপসে যায় সে। রওনক আবারও নিজের কাজ শুরু করে। এবার আর সিরাত টানাটানি করে না, তবে ব্যথা ও জ্বলনিতে পা নড়াচড়া করে। এতেই কড়া দৃষ্টি নিক্ষেপ করে সিরাতের দিকে। প্লিজ আর না, ব্যথা লাগে তো। হয়ে এসেছে বাবু, তুমি চুপ থাকলে তো এত সময় লাগতো না। 2 মিনিট দাও, চোখ বন্ধ করে চোখ খুলে দেখবে হয়ে গেছে ব্যান্ডেজ বাঁধা। এমন আদুরে সম্বোধনে একটু লজ্জা পায় সে, তবে তা চেপে রেখে তার কথা মতো চোখ বুঝে নেয়। ব্যথা পেলেও আর চোখ খোলে না। পায়ের ব্যান্ডেজের প্যাঁচ দিতে রওনকের হাত খামচে চোখ খিঁচে নেয়। হাতের দিকে তাকিয়ে গম্ভীর মুখশ্রীতে হালকা হাসির ঝলক দেখা দেয়, তবে তা সাময়িক, সাথে সাথে আবার মিলিয়ে যায়। নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায় রওনক। সামনে মানুষটা সত্যিই চোখ মেলে তাকায় সিরাত। পায়ের বুড়ো আঙুলে সাদা কাপড়ে মোড়া, আর রওনক দাঁড়িয়ে আছে সামনে উল্টো ঘুরে রেলিংয়ের ধারে। সেই অবস্থাতেই প্রশ্ন করে, যা বলতে চেয়েছিলে তা কি এখন বলবে নাকি রুমে যাবে? হঠাৎই বিয়ের বিষয়টা মাথাচাড়া দিয়ে উঠতেই সে নড়ে চড়ে বসে। যা বলতে এসেছিল তা সব গুলিয়ে ফেলেছে, কিন্তু কথাগুলো না বললেই নয়। যা বলতে চাও নির্ভয়ে বলো। আমি জানি তুমি বিয়ের বিষয়ে কথা বলবে। এটা দুজনের জীবন মরণ প্রশ্নের মতো, তাই কোনো জড়তা না রেখে বলে ফেলো। না মানে, আপনি কি বিয়েতে রাজি? মিনমিনে স্বরে বলে, জোরে বলো, আমার চোখে চোখ রেখে কথা বলো। মিনমিনে স্বভাবের মানুষ আমার পছন্দ নয়। এই সাহস নিয়ে আমার বউ হতে এসেছো? লাস্টের কথাটুকু শুনে তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় রওনকের দিকে। বলে, আপনি কি বিয়ে করবেন? করব না কেন, বয়স হয়েছে, এক বউ গেছে কতদিন হলো, আর কতদিন একা থাকবো, এবার একটা বউ দরকার। আমি তা বলিনি, আমি বলছি বাবারা যে আমাদের বিয়ে ঠিক করেছে এতে আপনি রাজি কি না? রাজি না হওয়ার কি কারণ আছে?
মেয়ে সুন্দর, নরম সরম তুলতুলে, বয়স কম। এমন সুযোগ কে হাতছাড়া করতে চাইবে বলো? তোমার বাবা চাচারা যে তাদের এতটুকু মেয়ে আমার মতো বয়স্ক লোকের হাতে তুলে দিতে চাইবে, এটা তো আমার কাছে স্বপ্ন। এমন লাগামহীন কথা শুনে সিরাতের মুখ লাল হয়ে উঠল। রাওনাফ ঘাড় ঘুরিয়ে তার মুখের দিকে তাকায়। লজ্জা লজ্জা মুখটা দেখতে ভালোই লাগছে। হালকা হেসে দিল, বলল, তুমি কি রাজি? না মানে? রওনক এবার সোজা হয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে বলে, ইতস্তত বোধ করো না, যা বলার এখনই বলো। বিয়ের পর কিন্তু শুনতে পারবো না যে আমি বিয়েতে রাজি ছিলাম না। বউ আমার বউয়ের মতোই চায়। সিরাত মাথা তুলে তাকায়, দোনোমনো করে বলে, আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। তারপর? সবই ঠিক ছিল। ছেলের নাম ছিল জাবের। সে প্রায় আমাকে কল দিত, কথা হতো আমাদের মাঝে মাঝে। বিয়ে ঠিক হওয়ার 5 মাসের মাথায় বিয়ে হওয়ার কথা ছিল। তারপর? সে আমার সম্পর্কে সব জানতো। আমি জানিয়েছিলাম, বলেছিলাম সে যেন তার মা বাবাকে জানায়। কোন বিষয়ে? আমি কখনো মা হতে পারবো না। আচ্ছা, তারপর সে কি জানিয়েছিল তার বাবা মাকে? সিরাত চোখ নামিয়ে নেয়। চোখ ভারী হয়ে উঠছে তার। লজ্জা অপমান তাকে ঘিরে ধরছে। তাকাও আমার দিকে, চোখে চোখ রেখে কথা বলো। নিশ্চুপ। এই, তাকাও আমার দিকে। সিরাত মাথা তুলে, চোখ ভর্তি তার পানি, কথা আটকে আসছে। বলো, আমি শুনতে চাইছি। সে কি জানিয়েছিল? না, সে বলেনি। আমাকে মিথ্যা বলেছে আমি বলেছি। তাদের কোনো সমস্যা নেই। তারা নাতি চায় না, তারা বৌমা চায়। আমিও বোকার মতো মেনে নিয়েছিলাম। কথা চলতে থাকে। আকদের কিছুদিন আগে তারা জেনে যায় বিষয়টা। তারা বাবাকে ফোন করে যা নাই তাই বলে অপমান করেছে। বাবার অপমানে মা সেদিন অনেক কথা শোনায় আমাকে। বলে আমি কেন জাবেরকে বলিনি এই কথা। আমি তো বলেছি। জাবেরও সেটা কৌশলে অস্বীকার করলো। তাই বাবা সেদিন তাদের বলেছে আমাকে এ বছরের মধ্যেই বিয়ে দিয়ে দেবে। তুমি কি রাজি, নাকি চাপে পড়ে মেনে নিচ্ছ? তোমার ওপর কোনো দায় নেই এই বিয়েটা করার। কেউ কিছু বলবে না, আমি দেখব সবটা। তুমি শুধু একবার বলো। সিরাত চিন্তায় পড়ে যায়। কি করবে সে? একদিকে বাবার কথা, অন্যদিকে নিজের সিদ্ধান্ত। সে কি সিদ্ধান্ত নেবে সে তা নিজেই বুঝে উঠতে পারছে না, রাজি কি না। সিরাতের চিন্তিত মুখ দেখে রওনক বলে, কোনো চাপ নেই, তুমি সময় নাও, ভাবো। যদি মনে হয় বিয়েটা তুমি করবে, তাহলে আমার ছেলের জীবনে তোমাকে স্বাগতম। আর যদি করতে না চাও, তোমার ওপর আসা সব ঝড়কে আমি রওনক শিকদার মোকাবিলা করব, কথা দিলাম। এবার ঘরে যাও, আমি 2 দিন আছি। এই 2 দিন ভাবো, এরপর আমাকে জানাও। সিরাত রওনকের মুখের দিকে তাকিয়ে আছে। রওনক বলে, যাও, অনেক রাত হয়েছে তো, আমি আছি তো, এত চিন্তা করতে হবে না, ভরসা করতে পারো আমাকে। সিরাত ধীরে ধীরে জায়গা ত্যাগ করে। রওনক রেলিং ধরে ঘুরে তাকায় আকাশের দিকে। ডুব দেয় অতীতে। চোখের সামনে ভেসে ওঠে তার দুষ্টু মিষ্টি ভরা একটা সংসার, একটা ঝড়, তারপর সব এলোমেলো। এই যে জগতের কাছে রওনক শিকদার একজন গোছালো পুরুষ, সিঙ্গেল ফাদার হিসেবে সবার চোখে সেরা, ক্যারিয়ারের দিক থেকে সফল। আসলে কি তাই? সারাদিনের গোছালো পুরুষটাকে সবাই দেখে, কিন্তু দিন শেষে বিছানায় গা এলিয়ে দেওয়া অগোছলো নিঃসঙ্গ রওনক শিকদারের খোঁজ কেউ করে না। মুখে যতই বলুক সে রাজি এই বিয়েতে, আসলেই কি তাই? এই প্রশ্ন তো ঘুরছে তার মনেও। এক চিলতে সুখের ছোঁয়া পাওয়ার আশা, অন্যদিকে হতাশায় ভরা বুকে হাহাকার। দুটোর মাঝে রওনক শিকদারের মন চাপা পড়ে আছে। কি করবে সে? সকাল সকাল হাঁটতে বের হয়েছে রওনক, রামিম ও ছোট চাচা ইশতিয়াক। বাড়িতে থাকলে মাঝে মাঝেই এইভাবে সকালে বেরিয়ে পড়ে হাঁটতে। ছুটির দিন হলে তো কোনো কথাই নেই।
কোনো ধরা বাঁধা সময় থাকে না, যত খুশি ঘোরাফেরা। তিনজনের সম্পর্ক বন্ধুর মতো। ইশতিয়াক বয়স 38-এর কোঠায়, পেশায় একজন ব্যাংকার, বিয়ে করেছেন, আছে 2 যমজ ছেলে মেয়ে, ইনান আর ইয়াস। তাদের বয়স 10 বছর। রামিম পারিবারিক ব্যবসা দেখাশোনা করে চাচা ও বাবার সাথে, বয়স 29, বিয়ে করেছে, কোনো সন্তান নেই। ইশতিয়াক, কি ভাবলি? কি নিয়ে? রামিম, তোমার বিয়ের কথা বলছে কাকাই। ও, বুঝতে পারছি না কি করব। কাল সিরাতের সাথে কথা হলো, ও আছে দোলাচলে। কি করবে বুঝে উঠতে পারছে না হয়তো। মেজো কাকা কাকি হয়তো ওকে চাপ দিচ্ছে। আর বলো না, সেদিন কাকি কি ঝাড়টাই না দিয়েছে মেয়েটাকে, যেন ওই সমস্যাটা ও নিজে তৈরি করেছে। ইশতিয়াক বলল, খারাপ লাগে মেয়েটার মুখের দিকে তাকাতে। দেখ, যা করবি ভেবেচিন্তে করবি। ও ছোট, চাপে পড়ে বড়রা যা বলবে মেনে নেবে। তুই তো বুঝদার, তুই ওর দিকটা দেখিস। বাবা বারবার শুধু জিজ্ঞেস করে কি করব। ভালো লাগে না কিছু। এই বয়সে এসে বাচ্চা আছে আমার একটা, এখন যদি এই টালবাহানা করে। রামিম বলল, তা কি তুমি সারা জীবন এই সিঙ্গেল ফাদার তকমা নিয়েই ঘুরবা? নাবিল বড় হচ্ছে, ওর একজন মায়ের দরকার। তাই বলে সিরাত ওইটুকু বাচ্চা? ও তো নিজেই একটা বাচ্চা, আর এক বাচ্চার মা হবে? ইশতিয়াক বলল, মেয়েদের মা হতে বয়স লাগে না। এভাবে গল্প আড্ডার মধ্যে দিয়ে তারা বাড়ির দিকে চলে আসে। বসার ঘরে বাড়ির বড় কর্তারা চা খাচ্ছে। আজ ছুটির দিন হয়, সবাই বাড়িতেই আছে। খাওয়ার টেবিলের দৃশ্য আজ ভিন্ন। বাহারি সব খাবারে ভর্তি টেবিল। তারা তিনজন বাড়ির চৌখাট পেরোতেই ঝড়ের বেগে কেউ এসে জড়িয়ে ধরে ইশতিয়াকের কোমর। ইশতিয়াক, কি গো ছোট শিকদার, আজ এত সকাল সকাল? নাবিল, ছোট দাদু, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কাল এসে থেকে তোমাকে দেখিনি। এসে পড়ে তুমি আমার সাথে দেখাও করনি। জানো কত মিস করেছি তোমাকে। রামিম বলল, এটা কিন্তু খুবই দোষের কথা। তোমার সাহস কত, তুমি নাবিল বাবুর সাথে দেখা করনি? তোমাকে তো পানিশমেন্ট দেওয়া উচিত। বলে সে কোলে তুলে নেয় নাবিলকে। 9 বছরের নাবিল বাড়ির সকলের চোখের মণি। তবে সে তার ছোট দাদুকে সবার চেয়ে একটু বেশিই ভালোবাসে, কারণ সে নাবিলের সব কথা শোনে। তাকে কেউ বকলে ছোট দাদু তাকে বকে দেয়, তার রাগী বাবাকেও বকে দেয়। হাত বাড়িয়ে রওনক ছেলেকে নিজের কোলে নেয়, বলে, তুমি দাঁত ব্রাশ করেছো বাবা? হ্যাঁ বাবা, এখন তুমি ফ্রেশ হয়ে এসো, ক্ষুধা পেয়েছে, খাবো। তুমি খেয়ে নাও দাদুদের সাথে, বাবার একটু সময় লাগবে। না, তুমি এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। রওনক নাবিলকে নামিয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে। ছেলে তাকে ছাড়া কখনোই খেতে চায় না, তাই সে দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে আসে। ইতিমধ্যেই বাড়ির সকলে হাজির। সবার মাঝে সিরাতকে দেখে সে জিজ্ঞেস করে, পায়ে ব্যথা কমেছে? সিঁড়ি ভেঙে আসলে কেন? রাতে জ্বর এসেছিল? সিরাত বলল, না ভাইয়া, জ্বর আসেনি, ব্যথা আছে কিন্তু তেমন সমস্যা হচ্ছে না। রওনক বলল, খাওয়ার পর ব্যথার ওষুধ খেয়ে নেবে। সবাই খাওয়ায় মনোযোগ দেয়। নাবিল এখানে এসে অনেক খেলার সঙ্গী পেয়েছে। ইনান, ইয়াস, আরও আশেপাশের কিছু বাচ্চা আছে, তাই খাওয়ার মাঝে তাড়াহুড়ো করছে, কেননা খাওয়া শেষে তারা বাড়ির পেছনের বাগানে যাবে খেলতে। রওনক ছেলের এমন তাড়াহুড়ো দেখে আর চোখে তাকায় তার দিকে, বলে, কোনো সমস্যা হচ্ছে খেতে? না বাবা, কোনো সমস্যা নেই। তাহলে তাড়াহুড়ো করে কেন খাচ্ছ? শান্ত হয়ে বসে খাও। এখানে এসে একটু বেশি দুষ্টুমি করছো তুমি, সব কাজে তোমার অনিয়ম করছো। বাড়ির এরিয়ার বাইরে যেতে না দেখে যেন। বাবার কথায় দমে যায় নাবিল। খুবই নিচু স্বরে পাশে বসা ছেলের উদ্দেশ্যে কথাগুলো বলে। তার মতে বাচ্চাদেরও আত্মসম্মান রয়েছে। ভরা সবাই বসে তাদের বকাঝকা করলে তাদের মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে।
নাবিলকে সে বকে কম, বোঝায় বেশি, আর বকলেও তা একান্তে কারো সামনে নয়। এদিকে সিরাতের মা তার পায়ের এহেন দশা দেখে রেগে যায়। মেয়েটা তার কথা আচার আচরণে শান্তশিষ্ট হলেও চলাফেরা কাজকর্মে ভীষণ চটপটে, তাই প্রায়শই এইসব দুর্ঘটনার শিকার হয় সে। সায়েরা বেগম, সিরাতের মা: চোখ কই থাকে তোর? বয়সের ভার হয়েছে, বুদ্ধিতে ধার হয় না কেন? দেখে শুনে চলা যায় না? মিথিলা, রামিমের স্ত্রী: আম্মা, এত লোকজনের মাঝে এভাবে বকাবকি করেন না। ভাইয়ারা আছে তো এখানে, কি ভাববে? সে বোধ যদি তোমার ননদের হতো তাহলে তো কাজকর্ম করার আগে ভেবেচিন্তে করত। ওর এই সব নির্বোধের মতো কাজের জন্যই একটা বিয়ে ভাঙল। এবার এটাও যাক, ভালো হবে। যত জ্বালা সব আমার। বলেই সেই ডাইনিং রুম ত্যাগ করে ঘরে চলে যায়। কথাগুলো নিচু স্বরে বলাতে কথাগুলো কেবল চেয়ারে বসা সিরাত ও তার পাশে দাঁড়ানো ভাবি মিথিলার কানেই গিয়েছে। অন্যরা নিজ নিজ কথাবার্তায় ব্যস্ত। সিরাত কোনো রকম 2-4 লোকমা খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে। সিরাতকে উঠতে দেখে পাশে বসা রামিম তার দিকে তাকায়। বোনের ভার মুখ দেখেই বুঝে নেয় মা কিছু বলেছে তাকে। কিছু জিজ্ঞেস করবে তার পূর্বেই স্ত্রী মিথিলার চোখের ইশারায় চুপ থাকতে বলে। আরাফাত, সিরাতের বাবা: কি হলো, চলে গেল কেন? কিছুই তো খেলো না। মিথিলা: বাবা, ও শরীরটা একটু খারাপ, তাই খায়নি। আমি পরে গিয়ে খাইয়ে দিয়ে আসব, আপনি চিন্তা করবেন না। আরাফাত সাহেব আর কিছু বললেন না। ছোট নাবিল সে এত সময় সবটাই পরখ করে দেখেছে। সব না বুঝলেও সিরাতের মুখ ভার দেখে বুঝেছে তার ফুপির শরীর খারাপ। এসে থেকে এখনো পর্যন্ত তার সাথে ঝগড়া করেনি, তাই তার মনটাও ভালো নেই। তাই সে খাওয়া শেষ করে উঠে সোজা চলে যায় সিরাতের ঘরে। দরজা চাপানো থাকায় টোকা দেয়। তার বাবা বলেছে কারোর অনুমতি ছাড়া কারোর জিনিস ধরতে হয় না বা কারোর ঘরে প্রবেশ করতে হয় না। দরজায় টোকা শুনে জানলার ধারে বসা সিরাতের ধ্যান ভঙ্গ হয়। সে ভেতরে আসার অনুমতি দেয়। সিরাত দেখে ছোট্ট নাবিল গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে আসছে। 2 হাত কোমরে বেঁধে সিরাতকে বলে, মিশু ফুপু, তুমি খাবার না খেয়ে চলে এলে কেন? সিরাত: তোরে বলবো কেন? তোর জেনে কি লাভ? নাবিল: তোমার এত বড় শরীর, সেটা চালাতেও তো পেট ভরে খেতে হবে। তা যদি না খাও তুমি তো অসুস্থ হয়ে যাবে। এরপর ডাক্তার ইঞ্জেকশন দিলে বুঝবে মজা। খুব মজা, তাই না? তুমি ইঞ্জেকশন নিয়ে কাঁদবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব মজা, তা না। কথা বাদ, তুমি বলো খাওনি কেন? শরীর ভালো লাগছে না তাই। জ্বর তোমার? কই দেখি। নাবিল হাত বাড়িয়ে কপাল ও গলা চেক করে দেখে। হালকা জ্বর, তাই মুখে রুচি নেই। দাঁড়াও, বাবাকে বলি তোমাকে ওষুধ দিতে। খেলে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। রাখ তোর ডাক্তারি, ডাক্তারের ছাও ডাক্তারি করতে আসছে। শোনো, বিকেলে এক জায়গায় যাব, যাবি আমার সাথে? তোমার সাথে গেলে আমার লাভ? এইটুকু বয়সে লাভ ক্ষতির কি বুঝিস তুই? যাবি কি না বল? যাব, কিন্তু শর্ত আছে। কি? আইসক্রিম খাওয়াতে হবে। ছি নাবিল, তোর বাপ না একজন সৎ ডাক্তার, তার ছেলে হয়ে ঘুষ খাবি তুই? তোর বাপকে বলি। চুপ থাকো তুমি, বাবাকে বললে ভালো হবে না কিন্তু। যা, বলবো না। আইসক্রিমও খাওয়াবো, যাবি কিন্তু। আর এটা কিন্তু টপ সিক্রেট, কাউকে বলবি না। আচ্ছা, বলবো না। তুমি ইনাকে বাদ দিয়ে আমাকে নিচ্ছ? ওই দুটো পেট পাতলা, সব বলে দেয়। শোন, বিকেলে ঘুমিয়ে যাস না, রেডি হয়ে থাকিস। আমি সিগন্যাল দিতে বাড়ির বাইরে চলে যাবি, বাগানের দিকে থাকিস। আচ্ছা, কিন্তু বাবাকেও বলবো না? হয়, যা গিয়ে বল তোর বাপকে। তোর কানও ছিঁড়বে, সাথে আমারটাও। আচ্ছা, বলবো না। নাবিল বেরিয়ে আসে সিরাতের রুম থেকে। বের হতেই বাবাকে সামনে দেখে একটু থতমত খায়। রওনক জিজ্ঞেস করে, এখানে কি করো? মিশুকে দেখতে এসেছিলাম, ও অসুস্থ তো তাই। তো কি দেখলে মিশু সুস্থ?
হুম, কিন্তু কম সুস্থ। চেক করে দেখলাম হালকা জ্বরও আছে, তাই মুখে রুচি নেই। তুমি একটু ওকে ওষুধ দিও তো, কিছু খেতে পাচ্ছে না। সুস্থ না থাকলে তো বিকেলে যেতেও পারবে না। কোথায় যাবে? বাবা, আমি। রুমের বাইরে কথাবার্তা শুনে বেরিয়ে আসে সিরাত। এসে এমন মুখ ফসকে বলা কথা শুনে ঘাবড়ে যায়, সাথে নাবিলকেও টেনে নিজের কাছে এনে বলে, আরে ভাইয়া, বাগানে যাওয়ার কথা বলছে ও। আপনি যান, আপনাকে চিন্তা করতে হবে না, আমি এখন সুস্থ। আপনি চিন্তামুক্ত থাকেন। চিন্তা কে করছে? আমি কেন তোর চিন্তা করতে যাব? এমন মুখের ওপর অমন কথা শুনে লজ্জা পায় সিরাত। পরিস্থিতি সামাল দিতে গলা খাকড়ি দিয়ে বলে, হ্যাঁ তাই তো। এ নাবিল, চল, কথা আছে তোর সাথে। আপনি যান ভাইয়া, বলে বোকা বোকা হেসে নাবিলকে টেনে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। নাবিল এত সময় না বুঝলো, যখন বুঝলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সামনে সিরাত ফুঁসছে। নাবিল হেসে বলে, মিশু, রাগ করো না, আমি বুঝতে পারিনি এভাবে মুখ ফসকে যাবে। তা বুঝবি কেন? এখনই দিচ্ছিলি সব নষ্ট করে। যদি বলে দিতি আমরা বাইরে যাব, আর এই কথা বাড়ির অন্যদের কানে গেলে আমাকে কত কি বলতো জানিস? একে তো পায়ের এই অবস্থা, তার উপর বিয়ের ঝামেলা। লাস্টে কথাটুকু বিড়বিড় করে বলে, তারপর আবারও নাবিলের দিকে তাকিয়ে বলে, শোন, মুখে সুপার গ্লু লাগিয়ে নে, যেন কথা কোনোভাবেই মুখ ফসকাতে না পারে। যদি এ কথা কারোর কানে যায় নাবিল, তুই শেষ। নাবিল, আরে প্যারা নিও না মিশু, এই কথা কেউ জানবে না। হয়, তুই তো বড় প্যারা, যা এখন, সময় মতো চলে আসিস। নাবিল বেরিয়ে যায় ঘর থেকে। সিরাত যাবে তার বান্ধবীর বাড়ি। সে এই বিপদে আর কাউকে ভরসা করতে পারছে না, তাই শেষ ভরসা তার প্রিয় বান্ধবী ইলা। তার থেকে পরামর্শ নিতে যাবে সে। প্ল্যান মোতাবেক বিকেলে সবার চোখ ফাঁকি দিয়ে চলে যায় নাবিল ও সিরাত। দুজন রিক্সা ডেকে উঠে পড়ে তাতে। ইলা বাসায় যেতে সময় লাগে প্রায় 30 মিনিটের মতো। বাসায় পৌঁছে ভাড়া মিটিয়ে যায় বাসার ভেতরে। নাবিল ভেবে পাচ্ছে না মিশু এখানে কেন এনেছে তাকে। তার এত ভেবে কাজ নেই, তাকে আইসক্রিম দেওয়া হবে, এতেই সে খুশি। ইলা আর সিরাত ব্যালকনিতে বসে আছে, নাবিল রুমে আছে। বসে বসে সিরাতের ফোনে গেম খেলছে। ইলা, এবার বল সমস্যা কি? সিরাত, দোস্ত, আব্বু আমার বিয়ে ঠিক করেছে। ইলা অবাক হয়, 2 দিন আগে বিয়ে ভাঙলো, এর মধ্যে আবার? ইলা, বলিস কি, এত তাড়াতাড়ি পাত্র পেল কই? সিরাত, পাত্র তো বাড়িতেই ছিল। মুখ গোমড়া করে বলে, বাড়িতে? কে আবার? এক তো তোর ভাই, আর তোর এক ফুফতো ভাই, শুনছি তারও প্রেমিকা আছে। তাহলে কে? সিরাত, ভাবতে থাক, আর ও আছে। ইলা, আর কে? তো আছে তোর ওই বড় ভাই, যার না বউ নাই, একটা ছেলে আছে না, না মেয়ে যেন। ইলা, তোর সাথে যে পুচকে আইটেম আসলো ওইটা কে রে? সিরাত, ভাইয়ের ছেলে, বিয়ে হলে হবে নিজের ছেলে। ইলা, কি কি সব বলছিস? সিরাত, আরে ওই আইটেমটার বাপের সাথেই বিয়ে দেবে। ইলা, ধর আমার মাথা ঘুরতেছে আমার, তুই বাপের বিয়ে ভাঙতে ছেলেকে সাথে নিয়ে এসছিস? সিরাত, তো কি করব, আর কাউকে পাইনি, এবার বল কি করব। তার সাথে কথা বলেছিস? সিরাত রাতের সব ঘটনা খুলে বলে। ইলা, দেখ, বিয়েটা সারা জীবনের একটা বিষয়, আমার বলাতে কিছু যায় আসে না, সিদ্ধান্তটা তোর। আমি শুধু উপায় বলতে পারি, কিছু পরামর্শ দিতে পারি, বাকিটা তোর বিষয়। তুই তাকে ছোট থেকে চিনিস, জানিস, তার বিয়ে সংসার সবই দেখেছিস, কেন ডিভোর্স হয়েছে তাও জানিস। যদি মনে হয় মানুষটা ভালো, তার সাথে এক জীবন পাড়ি দেওয়া যায়, তবে আমি বলবো বিষয়টা কোনো বিষয়ই না। জাবেরের তো বয়স কম ছিল, কি করলো শেষে? তাই বলি কি, নিজে নিজে বালিশে মাথা দিয়ে চিন্তা কর। মন কি বলে শোন। যদি মনে হয় সন্তান সমেত মানুষটাকে গ্রহণ করা যায়, তাহলে আমি তোর পাশে আছি, আর যদি না পারিস তাও আমি তোর পাশে থাকবো। ছেলেটা তো দেখলাম যথেষ্ট ভদ্র, বাকি
তুই থাকিস, তুই জানবি। এবার দেখ কি করবি, আমার কথা তো আমি বললাম। সিরাত ভাবনায় পড়ে যায়। আরও কিছু সময় গল্প করে তারা বেরিয়ে আসে, রিক্সা ঠিক করে বাসার উদ্দেশ্যে। তখনই বেঁকে বসে নাবিল, বলে, এই মিশু, তুমি তো বললে আইসক্রিম খাওয়াবে, তাহলে বাসায় যাচ্ছ কেন? সরি রে, ভুলে গেছিলাম। এই তোরে এখানে এনে কত কি খাওয়ালাম, তাও আইসক্রিমের ভূত নামেনি। চল মামা, চলেন, সামনে কোনো বড় দোকান পেলে দাঁড়াবেন। একটা বড় দোকানের সামনে এসে রিক্সা থামতে তারা ভাড়া মিটিয়ে দোকানে ঢোকে। আইসক্রিম কিনে বের হতে যাবে তখনই দেখে দরজা থেকে দোকানে ঢুকছে রওনক শিকদার। এদিকে তাকে দেখে দুই শিকদারের প্রাণ যায় যায় অবস্থা। যদি দেখে নাবিলের হাতে আইসক্রিম, তাহলে বাবা তাকে পিটিয়ে পিঠের ছাল তুলবে। আর সিরাত কেন নাবিলকে নিয়ে এসেছে তার জন্য তার চামড়াও তুলবে। দুজনে কোনো রকমের দোকানের এক কোনায় সেলফের পেছনে লুকায়। সিরাত বলে, তোর জন্য হলো সব, কি দরকার ছিল এখানে আসার, বাড়ি গেলে তো বেঁচে যেতাম। প্রতিবাদ করে নাবিল বলে, ইস, নিজের বেলায় সব ঠিক, অন্যের বেলায় সব দোষ। বাইরে আসার কথা কে বলেছে? আমি? চুপ থাক, ধরা খেলে এই জন্মের মতো আইসক্রিম খাওয়া ছাড়িয়ে দেবে দুজনকে। তোর বাপের রেকর্ড তো আবার মেলা ভালো। দুজন চুপ হয়ে যায়, নজর তাদের সামনের অপেক্ষা করছে রওনক শিকদার চলে যাওয়ার। এর মাঝেই নাবিলের ঘাড়ে হাত রাখে কেউ। ভয়ের চোটে নাবিল চিৎকার করে ঘুরে তাকায়। সন্ধ্যার নাস্তায় বাড়ির সকলের উপস্থিত থাকলেও নেই সিরাত ও নাবিল। ইতিমধ্যে ঘরের সবার কানে খবর পৌঁছে গেছে তারা দুজন বাড়ির বাইরে গিয়েছে। রওনক চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে আছে। দুপুরের পর বের হয়েছিল, পুরনো বন্ধুদের সাথে দেখা করে ফিরেছে একটু আগে। এসে শুনতে পায় তার ছেলে ও সিরাত বাড়িতে নেই। বিকেলের পর থেকে কেউই তাদের দেখেনি। ইনান ইয়াসকে জিজ্ঞেস করলে তারাও জানায় নাবিল বিকেলে খেলতে বের হয়নি তাদের সাথে। রামিম ও ইস্তিয়াক বাড়ি এসে পাশের এলাকার মধ্যে খুঁজে এসেছে তারা। ফোন দিচ্ছে বারবার, ফোনটাও তুলছে না। এদিকে নাবিল ও সিরাত বসে আছে একটা ক্যাফেতে, সামনে বসে আছে জাবের। সিরাত ক্রমাগত ঘামছে। তখন সিরাতকে দোকানে দেখে এগিয়ে আসে জাবের। নাবিলের ঘাড়ে হাত দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। নাবিল বেচারা বাপের ভয়ে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে সিরাত তার মুখ চেপে ধরে। সেখান থেকে জোরপূর্বক সিরাত ও নাবিলকে ধরে নিয়ে এসেছে ক্যাফেতে কথা বলতে। জাবের, কেমন আছেন মিসকাত? সিরাত তার ডাকনাম হলেও প্রকৃত নাম মিসকাত শিকদার, তাই তো নাবিল সংক্ষেপে মিশু ডাকে। এই নামে কেবল তার দাদাই ডাকত। সিরাত, জি ভালো, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যেতে হবে। জাবের, একটু কথা বলতে চাই আপনার সাথে। সিরাত, আমি বলতে চাইছি না, ওকে এনেছি সাথে, ওর বাবা হয়তো চিন্তা করছে, আমাদের যেতে দিন, আপনার সাথে আমার কোনো কথা নেই। জাবের, সরি, আমাকে মাফ করে দিন, আমি জানি আমি ভুল করেছি। সিরাত, কেন? ঠিক কোন ভুলের জন্য মাপ চাইছেন? আমার সত্যটা আপনার বাবা মাকে জানাননি তার জন্য, নাকি আপনার বাবার করা অপমানগুলোর জন্য? জাবের, সব কিছুর জন্যই সরি, আমি মানছি আমি না বলে ভুল করেছি। আমি চেয়েছিলাম তারা না জানুক, বিয়ের পর জানলে তখন আর কিছু করার থাকতো না। সিরাত, কিন্তু তারা জেনে গেছে, আমাকে অকথ্য ভাষায় অপমান করেছে, আমার বাবাকেও অপমান করেছে, তাই তো বাবা আমার বিয়ে ঠিক করেছে, শুধুমাত্র জেদের বশে। আপনাদের লুকোচুরিতে আমি ফেঁসে গেলাম। সিরাতের চোখে বাঁধ ভেঙেছে বহু আগেই, কিন্তু গলার জোরটা ধরে রেখেছে। আপনার জন্য মা আমার সাথে দুর্ব্যবহার করে, কথা বলে না ঠিক করে, বাড়ির ছোট বড় সবাই আমাকে এড়িয়ে চলে, কারোর চোখে চোখ রাখতে পারি না, পাড়া প্রতিবেশী কটু কথা বলে। বলুন, এগুলো কি আমার প্রাপ্য ছিল? আমার তো কোনো দোষ ছিল না, আল্লাহ আমাকে অক্ষম করেছে, এটা কি আমার দোষ? জাবের, আমি অত্যন্ত দুঃখিত,
আমাকে ক্ষমা করে দিন। সব মিথ্যা হলেও আমি যে আপনাকে ভালোবাসি এটা মিথ্যা না। আমি চাইলেও কিছুই ঠিক করতে পারবো না। আপনি বললে আপনার পা ধরে ক্ষমা চাইব, তবুও এই অপরাধবোধ থেকে আমাকে মুক্ত করুন। আপনার যদি মনে হয় আমাকে শাস্তি দেবেন, আমি সব শাস্তি মাথা পেতে নেব, তবুও এই যন্ত্রণা থেকে মুক্ত করে দিন। সিরাত, আপনাকে ক্ষমা করলে কি সব কিছু আগের মতো হয়ে যাবে? যদি হয়ে যায় তবে আমি মিসকাত শিকদার আপনাকে ক্ষমা করে দেব। বলুন, হবে ঠিক? জাবের নিশ্চুপ, এর জবাব তার কাছে নেই। সিরাত, চলে যান আমার সামনে থেকে। আপনার মুখটা দেখতে চাই না, আর কখনো আসবেন না আমার সামনে। জাবের, আমি আপনাকে আমার কাছে ফিরতে অনুরোধ করব না। আমি জানি সেই জায়গাটা আমি হারিয়েছি। শুধু আপনার কাছে ক্ষমা চাই, এইটুকুই দিন আমাকে। এই অপরাধ বোধ আমাকে বাঁচতে দিচ্ছে না। সিরাত, আমি করব না আপনাকে ক্ষমা। এইভাবে অপরাধ বোধ নিয়েই বাঁচুন, এটাই আপনার শাস্তি। অভিশাপ দিলাম, যা দিয়েছেন তার দ্বিগুণ ফেরত পাবেন। নাবিলের হাত ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে আসে। নাবিল তো অবাক হয়ে একবার সিরাতের মুখ আর একবার জাবেরের মুখ দেখে চলেছে। কি হয়েছে সব মাথার ওপর দিয়ে গিয়েছে তার। এইটুকু বুঝেছে লোকটা তার মিশুকে কাঁদিয়েছে। চারিধারে আঁধার নেমেছে। চিন্তিত মুখগুলো ড্রয়িং রুমের দরজার দিকে চেয়ে আছে। রওনক ও ইশতিয়াক খুঁজতে বের হয়েছে। এর মাঝে সকল চিন্তার অবসান ঘটিয়ে বাড়ির চৌকাঠে পা রাখে সিরাত ও নাবিল। তাদের দেখে ছুটে আসে বাড়ির লোকজন। আজমল শিকদার হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরে নাতিকে। পাশেই চুপ করে দাঁড়িয়ে আছে সিরাত। হঠাৎ নীরবতা ভেঙে আরাফাত শিকদার প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে? বাবা, আমি একটু সোজাসাপটাভাবে জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলে। নাবিলকে নিয়ে বেরিয়েছো সেই বিকেলে। এখন কয়টা বাজে দেখেছো? আজমল শিকদার, রওনক ছেলের চিন্তায় পাগল হয়ে যাওয়ার জোগাড়। তুমি সেখানে কাউকে কিছু না বলে এইটুকু একটা ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেলে? হঠাৎ করে পাশ থেকে সপাটে চড় পড়ে সিরাতের গালে। ব্যথা পেল। ব্যথার উৎসটা খুঁজতে সময় লাগলো কয়েক সেকেন্ড। পুনরায় আবার চড়। আবার সে ঘুরে পেছন দিকে পড়ে। নিচে পড়তে পড়তে দুই হাতে আগলে নেয় পেছন থেকে কেউ। রওনককে শিকদার বাড়ি থেকে কল করে জানায় তার ছেলে বাড়ি এসেছে। সে হন্তদন্ত হয়ে ছুটে এসে দেখে এই অবস্থা। রওনক, কি করছেন চাচি? এত বড় মেয়ের গায়ে হাত তোলে কেউ? সে সিরাতকে নিজের পেছনে আড়াল করে নেয়। সায়রা, ওকে আমার হাতে দাও। ওকে মেরে ওর চাপা ভেঙে দেব। এত বয়স হয়েছে, এতটুকু বোঝার বয়স হয়নি তার? ঢ্যাং ঢ্যাং করতে করতে বাচ্চা ছেলেটাকে নিয়ে বেরিয়ে গেল। কাউকে বলার প্রয়োজন মনে করেনি। রওনক, হয়েছে তো, ফিরে এসেছে, এবার শান্ত হন। সায়রা, একে বিদায় না করে শান্তি হবে না। এক বিয়ে ভেঙে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় মুখ দেখানো জায়গা রাখেনি। রামিম, চুপ করবে আম্মা? কি শুরু করেছো? অনেক হয়েছে। সায়রা, চুপ কর তুই। বাচ্চা জন্ম দেওয়ার মুরদ নেই, তার আবার ঢং। শোনো রওনক, তোমার যদি ওকে বিয়ে করতে আপত্তি থাকে বলো। আমি আমার বোনের ছেলের সাথে বিয়ে দেব ওর। তাও এই মেয়ের ঝামেলা আমি আর বয়ে বেড়াতে পারবো না। জন্ম থেকেই জ্বালিয়ে মারছে। ওর বিয়ে দেব, তাও এই সপ্তাহে। রামিম, পাগল হয়েছো তুমি? ও একটা নেশাখোর, তার সাথে তুমি বোনের বিয়ে দেবে? থামো তুমি, এসব নিয়ে পরে কথা বলা যাবে। সিরাত, রুমে যা। সায়রা, ওর মতো মেয়ে আমার দরকার নেই। ওর জন্য তোর আব্বু অপমানিত হয়েছে। আমি ওর বিয়ে শামীমের সাথেই দেব। সিরাত ভয়ে ভয়ে রওনকের পেছন থেকে মুখ বের করে বলে, আমি শামীমকে বিয়ে করব না। সায়রা, না, তোর জন্য রাজপুত্র আসবে। সিরাত, বিয়ে করব না আমি তোমার ওই নেশাখোর বোনপোকে। আরাফাত শিকদার, সিরাত, নিজের ঘরে যাও। এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। সিরাত, আব্বু, আম্মুকে বলে দাও ওই লোকের সাথে বিয়ে দিলে আমি সুইসাইড করব। বলে সিঁড়ি ভেঙে নিজের ঘরে চলে যায়। বসার ঘরে বৈঠক বসে। সিরাত ও রওনকের বিয়ে তারা 2-1 দিনের মাঝেই দিয়ে দেবে। সায়রার মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় কেউ তাকে কিছু বলতে পারে না। তাই তো এমন আচরণ করলেও সবাই চুপ থাকে।
এবার যেহেতু বলেছে বিয়ে দেবে, তার মানে দেবে, রওনক না হলেও শামীমের সাথে। তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে রওনক ও সিরাতের বিয়ে হবে, তা সে তাদের মত থাকুক আর না থাকুক। বৈঠক শেষে যে যার ঘরে চলে যায়। নাবিল, সে তো পরিবেশ গরম দেখে আগেভাগেই লুকিয়েছে তার ছোট দাদুর ঘরে, আজ আর বাবার সামনে যাবে না। রাত 10টার কিছু পরে সবাই যখন নিজ নিজ ঘরে, তখন রওনক এসে দাঁড়ায় সিরাতের দরজায়। 2-3 বার নক করতে ভেতর থেকে দরজা খুলে দেয়। আজকের বিষয়টা চাপা দিয়ে অন্য প্রসঙ্গ কথা তোলে। সিরাত রওনককে দেখে বলে, আপনি এই সময় এখানে? কিছু বলবেন ভাইয়া? রওনক, কোথায় গিয়েছিলে নাবিলকে নিয়ে বিকেলে? সিরাত, ভাইয়া, আমার বান্ধবীর কাছে ইলা, ওর বাসায় গিয়েছিলাম। সরি, বুঝতে পারিনি যে সন্ধ্যা হয়ে যাবে। নাবিলকে নেওয়া আমার উচিত হয়নি। কথাগুলো সে মাথা নিচু করে বলে। রওনক, যা বলবে চোখে চোখ রেখে বলবে, এতটা কেয়ারলেস হলে চলে না সিরাত। তোমার বয়স হয়েছে, বোঝা উচিত কোনটা ঠিক কোনটা ভুল। সিরাত, আমি দুঃখিত, আর এমন হবে না ভাইয়া, রওনক বলল। সিরাত মাথা নিচু করে হাতের মাঝে হাত নিয়ে মোচড়াচ্ছে, তা দেখে রওনক বলে, মনের মাঝে কোনো দ্বিধা রেখো না, নির্ভয় বলো, আমি শুনছি তোমার কথা। সিরাত, আমি শামীমকে বিয়ে করব না, ও একটা নেশাখোর মেয়েবাজ একটা লোক, বলে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেয়। রওনক ভাবে তার চাচির কথা, সে জানে তার বোনপো সম্পর্কে, তবুও অমন কথার মানে কি? শুধুমাত্র রাগ আর জেদের বসে কি করছে এসব? সায়রা বেগমের 3য় প্রেগনেন্সির সময় থেকে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। সব সময় খিটখিটে মেজাজ, সবচেয়ে বেশি রাগটা বোধহয় সিরাতের ওপরই দেখায়। কেন তা কেউ জানে না। সিরাত, আমি কিন্তু করব না ওই লোককে বিয়ে। রওনক, আচ্ছা, করতে হবে না, চাচিকে তো চেনই, বলেছে যখন করিয়েই ছাড়বে। সিরাত, তাই বলে ওই শামীম বজ্জাতটা? আজীবন কুমারী থাকলেও তো ওরে বিয়ে করব না, দরকার হলে পালাবো বাড়ি থেকে। রওনক, পালিয়ে যাবে কই? জায়গা আছে কোনো যাওয়ার? সিরাত, করব না আমি ওই লোককে বিয়ে, আর যাই হোক মুচি, রিক্সাওয়ালা, কৃষক, যে কোনো কাউকে বিয়ে করে নেব, তাও ওই অসভ্যটাকে না। রওনক, বুঝলাম। রওনক শিকদারকে বিয়ে করতে আপত্তি আছে? সিরাত প্রথমে বুঝতে পারে না, প্রশ্নবোধক চেহারা নিয়ে তাকিয়ে থাকে তার দিকে, বলে, বলছি যে রওনক শিকদারকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না, মানে অন্তত রিক্সাওয়ালা কৃষকের চেয়ে বেটার হয়তো হতো। তুমি তাদের বিয়ে করতে চাইলেও তারা তোমাকে বিয়ে করবে না। চোখ ছলছল করে তাকায় রওনকের দিকে। সম্পূর্ণ কথা মাথায় না ঢুকলেও শেষের লাইনটা ভালো মতোই গেঁথে গেছে। তাকে প্রশ্ন করে, সিরাত, কেন করবে না? আমি কি দেখতে খারাপ, নাকি আমি অক্ষম তার জন্য? রওনক, তুমি তো দেখি অন্য মিনিং বের করে নিয়েছো। করবে না কারণ তোমার 1 মাসের স্কিন কেয়ার প্রোডাক্টের দামে তাদের পুরো মাস চলে যাবে, তাই খরচের ভয় বিয়ে করবে না। সিরাত, তা আপনার কি সে ভয় নেই? হালকা হেসে সে বলে, খরচের ভয় রওনক শিকদার পায় না, যাচাই করে দেখতে পারো। একটু থেমে আবারও বলে, বলো, রওনক শিকদারকে বিয়ে করতে আপত্তি আছে? এটাই শেষ সুযোগ তোমার জন্য, এরপরে মায়ের কথা অনুযায়ী ওই শামীমকে বিয়ে করতে হবে। সিরাত, না, আতঙ্কিত হয়ে বলে। রওনক, তাহলে কি করবে? সিরাত ভাবনায় পড়ে যায়, তবে এও ভাবে যে এই সময়টা এটা ছাড়া আর কোনো উপায় নেই, তাই মাথা নেড়ে সম্মতি জানায়। রওনক, মুখে বলো। সিরাত, না, আপত্তি নেই। রওনক, পুরোটা বলো। সিরাত, আমার রওনক শিকদারকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তবু ওই শামীমকে বিয়ে করতে বলবেন না, বলে মাথা নিচু করে ফেলে। রওনকের মুখে হালকা হাসির ঝিলিক দেখা যায়। সে কোনো কিছু না বলে কক্ষ ত্যাগ করে। সিরাত তার যাওয়ার পানে তাকিয়ে রয়, বিড়বিড় করে বলে, ভাইয়া কি বিয়ের কথা শুনে লজ্জা পেল? পরের দিন সকালে সবাই খাওয়ার টেবিলে ব্যস্ত। সবাইকে আজ
যার যার কর্মস্থলে ফিরতে হবে। বাড়ির কর্তারা সবাই এক টেবিলে খেতে বসেছে। গিন্নিরা খাবার নিয়ে ছুটোছুটি করছে। সকল ব্যস্ততাকে ছাপিয়ে ভেসে আসে একটা কথা, বাবা আপনারা বিয়ের আয়োজন করুন। আজমল শিকদার, মানে? তুমি তো কাল বললে সিরাতের মতামত জেনে তারপর সিদ্ধান্ত জানাবে। রওনক, সিরাতের কোনো আপত্তি নেই, সেও রাজি হয়েছে। বাড়ির সকলে বলে আলহামদুলিল্লাহ। রামিম, এক রাতের মধ্যে কিভাবে সম্ভব? ও এত সহজে রাজি হয়ে গেল? মিথিলা, কাল রাতে যখন খাবার দিতে গেলাম তখনও তো বলল সে বিয়ে করবে না। রওনক, জানি না, বলল কোনো আপত্তি নেই তার বিয়েতে। ইশতিয়াক, যেভাবে হোক রাজি তো হয়েছে, এটাই অনেক। ভাইজান, এবার কিন্তু তাহলে জোরদার আয়োজন হবে। গতবার তো কিছুই হলো না। রওনক বিয়েটা বলতে গেলে একাই করেছে, এবার আর কোনো কথা শুনবো না। মুখ ফসকে বলে ফেলে বিষাক্ত এক অতীতের কথা। যখন বুঝতে পারে তখন সে তাকায় রওনকের মুখের দিকে, দেখে গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে উঠেছে। রওনক বলে, আমার ছুটি নেই, যা করার আজকালের মাঝেই করো। যা করবে ঘরোয়াভাবে হবে, কোনো আয়োজন হবে না। সবার মুখে আধার নেমে আসে। রামিম তো এক প্রকার প্রতিবাদ করে ওঠে, কি বলছো ভাইয়া? ভাইয়া, বোনের বিয়ে একসাথে, তাও যদি সাদামাটা হয়। আজমল শিকদার, রামিম চুপ করো, কোনো আয়োজনের দরকার নেই, ওরা রাজি হয়েছে এইটাই অনেক। যতটুকু করলেই নয় ততটুকুই হবে। আরাফাত, যাকে যাকে দাওয়াত করার করে নে, তোর মেয়ের বিয়ে বলে কথা। আরাফাত শিকদার, ভাইজান আপনারও তো ছেলের বিয়ে। আজমল শিকদার, একই তো, তুমি আত্মীয়ের দিকটা দেখো, বাকিটা আমরা দেখছি। খাওয়ার টেবিলে বসে সব আলোচনা সারা হলো। অবশেষে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো, আজ থেকে গুনে গুনে 5 দিন পর শুক্রবার। রওনক প্রথমে আপত্তি করলেও পরে মেনে নেয় সবার কথা। সিদ্ধান্ত নেয় সে একা ফিরবে ঢাকায়, ছেলেকে এখানেই রেখে যাবে। রওনক দোতলার করিডোরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, নিচের দিকে চেয়ে। মনে পড়ে যায় কাল রাতের কথা, কিভাবে রাজি করিয়েছে। এত বছরের তিক্ত অতীতকে পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করতে চলেছে সে। হোক না সেটা মনের বাইরে গিয়ে, তবুও যদি একটা সিদ্ধান্ত একটা মানুষের জীবন পাল্টাতে পারে, এটাই অনেক। গতবার বাবা মায়ের মনে কষ্ট দিয়ে যেটা করেছে, তার প্রায়শ্চিত্ত হিসেবে না হয় বিয়েটা করে নেবে সে। পরের দিন সকালে রওনক বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। নাহিলের দায়িত্ব দিয়ে যায় সিরাত ও মিথিলার ওপর। চাচির অসুস্থতা, বাড়ির অন্য মহিলা সদস্যরা বাড়িতে নেই, তাই তারা দুজনেই ভরসা। যাওয়ার সময় নাবিল বাবাকে জড়িয়ে ধরে আছে, তার মন খারাপ। কখনো সে বাবা ছাড়া কোথাও থাকেনি, বাবা তাকে রেখে যাচ্ছে, এতেই তার মন ভার। ছেলে পর মুখ দেখে বলে রওনক, বাবা তো মাত্র 3 দিনের জন্য যাচ্ছে সোনা, এভাবে মন খারাপ করলে কি করে যাব বলো? নাহিল, আমাকেও নিয়ে চলো। রওনক, তা হয় না সোনা, তুমি এখানে সবার সাথে থাকো, বাবা দ্রুত চলে আসবে। রোজ কল করব, তোমার সাথে কথা বলবো। মনেই হবে না বাবা দূরে আছে। বাবার কাজ না থাকলে তো যেত না, তাই না? মন খারাপ করে না। নাহিদ, তাড়াতাড়ি চলে আসবে, 3 দিনের বেশি হলে কিন্তু আমি এখানে থাকবো না, নানুর বাসায় চলে যাব। রওনক, আচ্ছা, চলে আসবো তাড়াতাড়ি। এবার আসি। মাথা নেড়ে সম্মতি দেয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেড়ে দেয় বাবাকে। বাড়ির সকলকে বিদায় দিয়ে বেরিয়ে পড়ে সে। রওনকের ঢাকায় আসার দ্বিতীয় দিন আজ। সকাল সকাল তৈরি হয়ে বের হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। অলসতার কারণে আজ সকালের খাবারটা তৈরি করা হয়নি। হসপিটালের ক্যান্টিন থেকেই খাওয়ার চিন্তা করেছে। রওনকের ফ্ল্যাট থেকে হসপিটালের দূরত্ব ঘণ্টাখানেকের পথ। জ্যামে পড়লে তা কথাই নেই। ছেলে স্কুল থেকে কাছে বিধায় এখানেই বাসা নিয়েছে। তারা থাকলে সেদিন বাইক নিয়েই বেরিয়ে পড়ে। আজও তেমন বাইক নিয়েছে। রাস্তার জ্যাম কম থাকায় তাড়াতাড়ি পৌঁছে যায়। বাইকটা পার্ক করে সোজা যায় ক্যান্টিনে। হালকা কিছু খাবার নিয়ে বসে পড়ে এক কোণের এক টেবিলে। খাওয়ার মাঝে ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে বন্ধু রায়হানের নাম্বার। রায়হানও পেশায় একজন ডাক্তার, একই হসপিটালে কর্মরত।
ফোন রিসিভ করতে ওপাশ থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আছে। রায়হান, কই আছিস রে? তোর কেবিনে খুঁজলাম, পেলাম না। রওনাফ, ক্যান্টিনে আছি, চলে আয়। কল কেটে ফোন পকেটে ভরে নেয়, আবারও খাওয়ায় মনোযোগ দেয়। কিছু সময় পর রায়হানও এসে ক্যান্টিনে খুঁজে নেয় ঠিক ব্যক্তিকে। সামনে চেয়ার টেনে বসে একজন ওয়েটারকে ডেকে একটা কফি আর স্যান্ডউইচ অর্ডার করে। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে। খেতে খেতে সামনের ব্যক্তির উদ্দেশ্যে শুধায়, রায়হান, নাহিল কই? দেখছি না ওকে। রওনাফ, না, ও বাড়িতে আছে। রায়হান, বাসায় একা কি করছে? ও স্কুল আছে না, রোজ তো সাথে করেই নিয়ে আসিস। রওনাফ, ওকে রাজশাহী রেখে এসেছি, গ্রামের বাড়ি। রায়হান, তুই রেখে আসলি? ও থাকলো? তোর বাপ ভক্ত ছেলে থাকলো? কতদিনের জন্য রেখে এসছিস? রওনাফ, 3 দিনের জন্য। আমি 3 দিন পর যাচ্ছি সেখানে। রায়হান, তো যাবি যখন তাহলে আসলি কেন? রওনাফ, 5 দিনের ছুটির অ্যাপ্লাই করব তাই। কোনো সমস্যা ভাই? হঠাৎ করে ছুটি নিবি? বিয়ের জন্য ছুটি নেব। ও, তা কার বিয়ে? আমার, এই শুক্রবার বিয়ে। রায়হান হঠাৎই একটা ধাক্কা খায়। বিস্ময় ভরা চেহারা নিয়ে তাকায় রওনাফের মুখের দিকে। রায়হান, আসলেই মজা করছিস না ভাই? রওনাফ, তুই আমার বেয়াই লাগিস যে বিয়ে নিয়ে মজা করব। বলে উঠে চলে যায় ক্যাশ কাউন্টারের দিকে। দুজনের খাবারের বিল মিটিয়ে বেরিয়ে যায়। রায়হানও তার পিছনে ছোটে, দৌড়ে গিয়ে জাপটে ধরে পেছন থেকে। রায়হান, বল না সব কিছু খুলে। না মানে হঠাৎ বিয়ে? পাত্রীকে? বাড়ি কই? ছবি আছে, দেখা না। রওনাফ, এত কৌতূহল ভালো না রায়হান। বিয়ে শুনেছিস, এবার চুপ থাক। যা জানার লাঞ্চে চলে আসিস, তখন বলবো। এখন আমি ব্যস্ত, কাজ আছে। যা, নিজের কাজে যা। রাজশাহী। মিথিলা, এ ননদিনী, তোমার না কলেজ আছে? যাবা কখন? 8টা বাজে। সিরাত, আর কলেজ? তোমার শ্বশুর শাশুড়ি ধরে বেঁধে বিয়ে দিচ্ছে পড়াশোনা করানোর জন্য। মিথিলা, মানে তুমি পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা করছো? সিরাত, সে তো বিয়ের পর এমনিও ছাড়া লাগবে, তাই আমি না হয় আগেই ছাড়ি। মিথিলা, তোমার বর তোমাকে পড়াবে, তাই এইসব ভাবনা মাথা থেকে ঝেড়ে উঠে রেডি হয়ে খেতে আসো, আমার যেন দ্বিতীয়বার ডাকা না লাগে। সিরাত, যথা আজ্ঞা আমার মা। এবার যাও, তোমারে আমার ভাই মিস করতেছে, এরপর বলবে আমি তার বউ নিয়ে আটকে রেখেছি। মিথিলা, ফাজিল, যাও এখন। সিরাত তৈরি হয়ে সোজা চলে যায় ডাইনিংয়ে, যেখানে ইতিমধ্যেই উপস্থিত সব পুরুষ সদস্য। সিরাত সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে খেতে বসে। আজমল সিকদার মিথিলার উদ্দেশ্যে বলে, বৌমা, তুমি আর সিরাত আজ কালের মধ্যে শপিং শুরু করো, সামনে আর 4 দিন। ছোট বউ আর সারাহা ফিরলে গয়নাগুলো কিনবে না হয়। মিথিলা, বড় আব্বা, ছোট কাকি আসলে না হয় যায়, বিয়ের বাজার বলে কথা, সবাই মিলে আনন্দ করে কিনলে ভালো হবে। আজমল, যার বিয়ে সে তো আছে, সিরাত ওর পছন্দ অনুযায়ী কিনুক। গয়নাটা শুধু তোমাদের ছোট কাকি এলে কিনবে। কাজ যত এগিয়ে রাখা যায় ততই ভালো, সময় তো বেশি নেই। মিথিলা, জি। সিরাত, তোমার কখন সময় হবে বলো। সিরাত, আচ্ছা। সিরাত খাওয়া শেষে উঠে পড়ে। ঘরের চৌকাঠ পার হতেই বাগানে দোলনায় বসে আছে নাহিল, মুখ ভার তার। সিরাত বুঝতে পারে যে বাবা ভক্ত এই ছেলে কখনোই বাবা ছাড়া থাকেনি। বাবা নেই, তাই সর্বদা হাসি খুশি থাকা ছেলেটা মন আজ ভার। সে তার দিকে এগিয়ে যায়, তার পাশে বসে কাঁধে হাত রাখে। হাত রাখতেই চমকে ওঠে নাহিল। পাশ ফিরে মিশুকে দেখে হালকা হাসে। সিরাত বলে, কিরে, মন খারাপ কেন? নাহিল, এমনি। সিরাত, বাবার কথা মনে পড়ছে? সকালে কথা হয়নি? না, বাবা কল দেয়নি সকালে। সিরাত, তুই দিলেই তো পারিস। নাহিল, ফোন নেই তো, কারোর থেকে নিতে লজ্জা লাগছে। সিরাত, ওরে আমার লজ্জাবতী রে, নাম্বার মুখস্থ আছে? নাহিল,
আছে। সিরাত ব্যাগ থেকে ফোনটা বের করে নাহিলের হাতে দেয়। নাহিল মুখস্থ নাম্বারটা তুলে ফোন দেয় বাবাকে। রিং হতেই রিসিভ হয়। রওনক, আসসালামু আলাইকুম, কে বলছেন? নাহিল, বাবা আমি বলছি। রওনক, শোনা তুমি কার ফোন থেকে কল করছো? নাহিল, মিশুর ফোনটা নিয়েছি, তুমি সকালে কল দাওনি কেন? রওনক, সরি সোনা, আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছো। কি করছো এখন? খেয়েছো সকালে? নাহিল, বাগানে বসে আছি। না খাইনি, তুমি খেয়েছো? রওনক, হ্যাঁ খেয়েছি, তুমি এখন গিয়ে খেয়ে নাও, আমি ঘন্টাখানেক পর কল দিচ্ছি। নাহিল, মিশু তো এখন কলেজ যাবে, তুমি কাকিয়ার ফোনে কল দিও। রওনক, ওকে সোনা, এখন রাখছি, তুমি খেয়ে নিও কেমন? আর ভদ্র ছেলে হয়ে থাকবে, কেউ যেন নাহিলের নামে কোনো কমপ্লেন না করে। রাখছি। রওনক কল কাটতেই নাহিল ফোনটা সিরাতের হাতে দেয়। সিরাত ফোন নিয়ে নাহিলের মুখের দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে থাকা ছেলেটার মুখে হাসি ফুটেছে। সিরাত, যাবি আমার সাথে কলেজে? নাহিল, কি করতে যাব? ঘুরতে যাবি? বাসায় বসে বোর হচ্ছিস তাই না? নাহিল, তোমাকে কে বলল আমি বোর হচ্ছি? আর তোমার কলেজ তো গার্লস কলেজ, ওখানে গিয়ে কি দেখবো? আর তুমি যাও, আর আমি যাব না। সিরাত, না গেলে আমারও ঠেকা পড়েনি তোকে নিতে। মুখ ভেঙচি কেটে চলে যায়। বিড়বিড় করে বলে, বাপ ছেলে দুটোই এক, কেমন মুখের ওপর অপমান করে দেয়। আল্লাহ জানে ভবিষ্যৎ কি আছে তার কপালে। কলেজের দুটো ক্লাস শেষে এখন ব্রেক টাইম চলছে। ইলা, সিহাব, চৈতি, মাহিন, 5 জনে একটা গ্রুপ। একজন না আসলেও বাকি 4 জনকে আর কলেজের এরিয়ায় খুঁজে পাওয়া যায় না। সবাই গোল হয়ে বসে আছে মাঠের শেষ মাথার পুকুর পাড়ে। তাদের আলোচনার বিষয়বস্তু শিহাবের প্রেম। সে কিছুদিন আগে একটা মেয়ে দেখেছে, এক দেখায় মন দিয়ে বসেছে। তাকে নিয়ে মনের মাঝে কত শত অজানা কল্পনা কাজ করেছে, কিন্তু আজই সে জানতে পেরেছে সেই মেয়েটা তার সিনিয়র, বিবাহিত। তার প্রণয়ের শুরুতেই সব শেষ। ইলা, থাক, কষ্ট পাস না, তোরে আর একটা খুঁজে দেব, ওইটা ভুলে যা। সিহাব, বললেই কি ভোলা যায়? তাকে তো মন দিয়েছিলাম, আমার কল্পনা স্বপ্ন সব জায়গায় সে হানা দেয়। মাহিন, তাই বলে বিবাহিত মহিলা নিয়ে ভাববি? ছি, অপবিত্র মন তোর। চৈতি, থাক বাদ দে, মনের উপর তো কারোর হাত নেই, চল এই কষ্টে একটা ট্রিট দে তো সিহাব। সিরাত, হয়, এটাই তুই ঠিক বলেছিস, তুই আমাদের একটা ট্রিট দে, দেখবি গরিবের দান করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়, আর উন্নতি হয়, সব হয়। সিহাব, গরিবকে আবার? মাহিন, কেন আমাদের চোখে পড়ে না? কি অভাবে চলি, 2-3 দিন খাই না। সিহাব, আল্লাহর গজব পড়বে আপনাদের ওপর, আপনারা যা শুরু করেছেন। সিরাত, গরিবের হক মারলে মরেও শান্তি পাবি না, এমন বদদোয়া দেব আজীবন সিঙ্গেলই মরবি। মাহিন, চল হাট, সাহস কত আমাদের না করে। ধরে বেঁধে সিয়াবকে নিয়ে যায় ক্যান্টিনে। সিরাতের ফোন বেজে ওঠে, মিথিলার ফোন। সে রিসিভ করতেই বলে, মিথিলা, সিরাত তুমি বাড়ি চলে এসো, চাচি খেপেছে, বলছে 2 দিন পর বিয়ে, এখন বাইরে টই টই করে ঘুরছে। সিরাত, এই মহিলা আমার জীবনটা শেষ করে দেবে, থাকো তুমি, আসছি। ফোন কেটে সে ব্যাগে পত্র নিয়ে উঠে পড়ে। চৈতি, যাস কই? কি হয়েছে? সিরাত, মরণ হয়েছে বলে হনহনিয়ে চলে যায় কলেজের বাইরে। দুপুর 2টায় কেবিনের মুখোমুখি বসে আছে 2 বন্ধু। একজনের মাঝে হাজার প্রশ্ন, অন্যজন নির্লিপ্ত। নীরবতা ভেঙে রায়হান বলে, কাহিনী কি বল, মেয়েটা কে? রওনক, চাচাতো বোন। খেতে থাকা রায়হানের হঠাৎ কাশি উঠে যায়। রওনক 1 গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে স্বাভাবিক হয়ে বলে, শুরু থেকে বল, একটা দাড়ি কমাও যেন বাদ না যায়। রওনক শুরু থেকে ঘটা সব কিছু বলে রায়হানকে। তবে সিরাতের অক্ষমতার কথাটা চেপে যায় সে চায় না পরবর্তীতে এই নিয়ে সিরাতকে কোনো সমস্যায় পড়তে হয়। রায়হান, মেয়েটা তো ছোট, আর তুই কি কখনো ওকে ভালোবাসতে পারবি? এমন একটা সিদ্ধান্ত
নেওয়া কি ঠিক? রওনক: জানি না ঠিক কিনা ভুল। সেই সময় মনে হয়েছে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই মেয়েটাকে ভালো রাখার। আর যদি কখনো তার জন্য আমার মনে ভালোবাসার উদয় হয় তবে তো ভালো। রায়হান: যদি না হয়? রওনক: তবুও সে আমার স্ত্রীই থাকবে। কত স্বামী স্ত্রী আছে ভালোবাসা ছাড়া ঘর করছে বছরের পর বছর। যদি না হয় তবে সে থাকবে শুধু দায়িত্ব, আর দুজনে থাকবো দুজনের প্রয়োজন হয়ে। ভালোবেসে তো একজনকে এনেছিলাম। দিন শেষে সে ভালোবাসাকে পায়ে ঠেলে চলে গেল। এইটুকু একটু থেমে আবার বলে, এবার না হয় প্রয়োজন বোধেই কাছে টানলাম, যদি থেকে যায়। রায়হান চুপ করে শোনে। কিছু বলার নেই তার। কি বলবে? ঠিকই তো বলছে, ভালোবাসার মূল্য কজন দেয়। রওনক: থাক, তুই রাউন্ডে যেতে হবে। সে রুম ত্যাগ করে। রায়হান তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার একটাই চাওয়া, এবার যেন তার বন্ধুটা সুখের মুখ দেখতে পায়। চলবে।